ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, জি ভালো আছি। আপনার সাউন্ড আস্তে শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ঠিক করতেছি আমি, জি। ও স্যার, বাসা আসলেন কখন, আর খাওয়া দাওয়া হয়েছে কিনা? না স্যার, আসছি এই মাত্র স্যার। যাই আল্লাহ আপনার এই কুরবানি কবুল করুক, আমিন। না স্যার, সমস্যা নেই স্যার। এই যে আসি তো, এসা পড়ে আসি তো, এসা পড়ে পরে আবার রোগী 2-4 দিন থাকলে দেখে পরে চেম্বার ক্লোজ করে আসতে আসতে 9:30, 9:45 বেজে যায়। আচ্ছা, তাহলে হাফেজ মেহেদী হোসেন মনির ভাই, আপনি তেলাওয়াত শুরু করেন প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মনির স্যার আসলে একজন, আলহামদুলিল্লাহ, উনি একজন হাফেজ এবং কারিও। সুবহানাল্লাহ। তবে আমার অনুরোধ থাকবে স্যার, আয়াত অল্প হলেও যদি অর্থ সহ পড়েন, তাহলে আমরা যারা আম জনতা বাঙালি তাদের জন্য একটু সুবিধা হয়, এই আর কি। জি, আমরা একটু পরে শুরু করি সিরাজ স্যার, ইনশাআল্লাহ। জি স্যার, জি। স্যার আসসালামু আলাইকুম। সিরাজ স্যারকে বলছি স্যার। সিরাজ স্যার আছেন? ওয়ালাইকুম আসসালাম। না, স্যার কি রামগঞ্জ চেম্বারে প্রতিদিন বসেন স্যার? না, শুক্রবারে বন্ধ। শুক্রবার বন্ধ না স্যার। তো স্যার আমি সোনাইমুড়ি আছি আর কি স্যার, আপনি অনুমতি দিলে একদিন আপনার চেম্বারে স্যার একটু যাবো স্যার। চেম্বার তো খোলা, সবার জন্য উন্মুক্ত। অবশ্যই। জি স্যার, না সোনাইমুড়ি থেকে স্যার সোনাইমুড়ির বিখ্যাত খুব সোনাইমুড়ির বিখ্যাত মুড়কি আর মিষ্টি কিনে নিয়ে চলে আসবেন 10 কেজি, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। না স্যার, সেটা মিষ্টি শরীরের জন্য ক্ষতিকর স্যার। এই 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 কষ্টে ফেলাইন না স্যার। জি স্যার। স্যার আমি সোনাইমুড়ি থাকি, তো সোনাইমুড়ি থেকে রামগঞ্জ তো স্যার খুব বেশি দূরে না, এই জন্য স্যার ভাবছি একদিন যদি স্যার সরাসরি আপনাকে দেখি স্যার খুব ভালো লাগবে স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার আমার একটু পরামর্শ দেবেন স্যার, সবাই আছেন, সিরাজ স্যার আছেন। আমার টেম্পারেচার গত 3 দিন ধরে 96, 96.5, 97, আবার কখনো হয়তো 98 যাচ্ছে, আবার কমে আসছে। টেম্পারেচার কম হওয়ার কারণে বেশি খারাপ লাগতেছে, কি যে করি। কি ধরনের খারাপ লাগছে? খারাপ স্যার, কোনো কিছুতেই ভালো লাগতেছে না, আরাম পাচ্ছি না। ইভেন এই শুয়ে থাকলেও মনে হচ্ছে গায়ে ব্যথা হয়ে যাচ্ছে, হাঁটাচলা করতে ভালো লাগছে না।
তারপরে আহ, ঠান্ডার প্রভাব আছে, আমি বুঝতে পারছি। আমার ঠান্ডা লাগছে, ঠান্ডা জনিত কারণেই ল্যাক অফ ভাইটাল হিট আদিল ভাই লিখে দিয়েছে। জি স্যার। এটার পিছনে তবে কোনো একটা জিনিস লক্ষ্য করলাম স্যার, ওই অ্যাকোনাইট খাওয়ার পরে ভালো লাগছিল, তো মনে হলো যেন টেম্পারেচার একটু কমলো ভাইয়া। জি স্যার। না, বলছি এই ঘটনাটা হওয়ার পিছনে প্লিজ। কোনো কারণ আছে আপনার? জি স্যার, কারণ আছে স্যার। আমার গত 5-7 দিন আমি বেশ পড়ালেখা করছি, মেন্টাল এক্সারশন হয়েছে 5-6 ঘন্টাকে ডেইলি। এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে ওই পড়ালেখা চলার সময় আমি সাউন্ডলেস হওয়ার জন্য আমি এসি চালিয়েছিলাম স্যার। ও, তখন কি আপনি? এই জন্য অবশ্য রাস্টক 2 ডোজ খেয়েছিলাম। না স্যার, তো এক্ষেত্রে স্যার আপনার ডালকা মারা মনে হয় বেশি ভালো কাজ করতো। গরম ঠান্ডা যে কম্বিনেশন, আপনি গরম স্যার ডাল কামারাই হলে মনে হয় স্যার বেশি ভালো হতো স্যার। আর স্যার এখানে কি স্যার ককিউলাস ইন্ডিকা কোনো কারণে ওই যে মানসিক পরিশ্রমের কারণে বা বেশি পড়ালেখার কারণে এটা হতে পারে কিনা স্যার? আমরা তো জ্বর ঠান্ডা ঠান্ডার জন্য এরকম শুকনা ঠান্ডা মিলে ডাল কামারা ঠিক আছে স্যার। তো ককিউলাস ইন্ডিকা স্যার এটা কি এখানে আসবে কিনা স্যার, বা চিন্তা করা যায় কিনা স্যার? স্যার কি বেশি রাত্রি জাগরণ হয়েছে আপনার? না স্যার, রাত জাগা বলতে যে শেষ করি 12টা, 11:30, 11:30, 12টা বাজে ঘুমাতে। আবার 5টার সময় নামাজ। আমার মনে হয় আপনার মানে ভালো ঘুম হলেও আপনার ঠিক হয়ে যেতে পারে এটা। আপনি একটু বেশি করে ঘুমান। হ্যাঁ, আপনি প্রতিদিন আচ্ছা কয় আচ্ছা। ঘন্টা ঘুমান আপনি? ঘুম হচ্ছে স্যার, ঘুম যে সকালে ক্লাসে অনেক সময় অ্যাবসেন্ট থাকতেছি, সকালে প্রায় 1-1.5 ঘন্টা ঘুমাচ্ছি এক্সট্রা, বা 2 ঘন্টা। আমার কেন জানি মনে হচ্ছে স্যার টাইম বিং প্রসেস, 6-7 দিনের ভিতরে এমনি ভালো হয়ে যাবে। ওষুধ খেলেও ভালো হবে, না খেলেও ভালো হবে। ভিটামিন সি খান, ভিটামিন সি, লেবু চা এগুলো বেশি করে খান, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা 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 আচ্ছা। জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে তো থ্যাংক ইউ, উপস্থিতি খুবই কম। থ্যাংক ইউ স্যার। যে 8 বেজে গেল। আচ্ছা, স্যার প্লিজ শুরু করেন। আমি আজকে আমাদের সাধারণ কিছু ওষুধ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এগুলো হচ্ছে খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটা ওষুধ নিয়ে আলোচনা করবো, এগুলো আপনারা সবাই জানেন, কিন্তু তারপরও আলোচনা করতেছি, কারণ এগুলো ছাড়া আমাদের চলা যায় না। আর আমি মনে করি উন্নত বিশ্বের সাথে বাংলাদেশের যে একটা পার্থক্য, যেটা হচ্ছে আমাদের দেশে যখন রাস্তাঘাটে যাই, যেখানে সেখানে মানুষের মধ্যে একটা হারিনেসটা থাকে। তো আপনি বা আমি যখন প্র্যাকটিস করি, তখন আমাদের চেম্বারে যদি রোগীদেরকে ভালোভাবে অবজার্ভ করি, তাহলে আমরা হয়তো বা এই রোগীদেরকে আমরা ভালোভাবে অবজার্ভ করলে এই ওষুধের মধ্যে আমরা পেতে পারি। তো সেজন্য আমি কয়েকটা ওষুধ, যেমন আমি নাক্সবোম, আমাদের কপিউলাস, আমাদের টোনিয়াম, এই তিনটে ওষুধটাকে আমি এই ট্রায়ো, এটাকে আমি যুগের মেডিসিন হিসেবে আমি গণ্য করি, এবং এগুলোর প্রচুর প্রয়োজনীয়তা এবং এগুলো প্রচুর ব্যবহার হচ্ছে আমাদের আজকাল। এছাড়াও আরো দুই একটা ওষুধ আমি পরবর্তীতে বলবো যদি সময় পাই। প্রথমে আমরা নাক্স নিয়ে একটু আলোচনা করি। আমরা জানি যে এটা হচ্ছে আমাদের যে প্রবণতা, যেটা আমরা বুঝি, যেটাকে প্রিডিসপোজিশন বলি আমরা। এই প্রবণতা থেকে প্রতিটা মানুষের একটা নির্দিষ্ট কিন্তু প্রবণতা থাকে, কিছু রোগ প্রবণতা থাকে, এবং সেটা কোন নির্দিষ্ট পরিবেশে বা কোনো অবস্থায় সেই রোগের কিন্তু সূচনা ঘটে, আমরা জানি। তো আমরা জানি যে একজন মানুষের যদি স্ট্রেস যদি বেশি হয়, এবং সেই স্ট্রেসের কারণে যদি তার মানসিক কষ্ট থাকে, এবং যদি তার বিভিন্ন ধরনের যদি ধকল যায় তার উপর দিয়ে বা চাপ যায়, তারপরে আমরা কিছু প্রত্যেকটা মানুষের কিছু সংবেদনশীলতা, এটা একজন মানুষের সংবেদনশীলতা বা সাসেপ্টিবিলিটি, এগুলো ভিন্ন ভিন্ন থাকে, ভিন্ন রকম থাকে। যেমন আমরা জানি যে একটা মানুষের যদি কারো কাছ থেকে যদি কোনো প্রেম জড়িত মানে কারণে যদি প্রত্যাখ্যাত হয়, অথবা যদি কেউ যদি কারো কাছ থেকে যদি অপমানিত হয়,
ফোনটা ধরে আসেন স্যার, সরি স্যার, স্যার ফোনটা ধরে আসেন, ফোনটা ধরে আসেন। আমি একটু সরি, আমি জানি। সরি স্যার। স্যার আপনি কি লাইনে আছেন? জি স্যার, জি স্যার। সরি, এই যেটা বলি ইমোটা একটা আসলে একটা হেডেক, এটা না রাখাই ভালো। সরি স্যার, এক সেকেন্ড স্যার, বলে দিচ্ছি। আমরা কি স্যারের সাউন্ডটা একটু কম পাচ্ছি এই সিরাজ স্যারের? আসলে বলে কামালে বল, আমার ফোন দিতে না, আমি ক্লাসে আছি, ফোন দিতে না, পরে পরে বলবো। নিষিদ্ধ কর, ফোন দিয়ে নিষিদ্ধ কর। সরি স্যার। হ্যাঁ স্যার, কি বলছিলেন? ওকে স্যার, ইটস ওকে স্যার। আচ্ছা সরি। আসলে তাহলে আমরা আসি আগের কাজে চলে আসি, আবার কথা চলে আসি। তাহলে আমরা যেমন জানি যে কার কাছ থেকে যদি আমরা জানি যে প্রেমজনিত কারণে কেউ যদি কাউকে মানে প্রত্যাখ্যাত যদি হয়, বা কারো কাছ থেকে যদি কেউ যদি অপমানিত হয়, বা কেউ যদি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে, বা কোনো কারণে যদি কেউ পেশাগত ব্যর্থতা বা কারো প্রিয়জনের মৃত্যু ইত্যাদি বিষয়গুলো আমরা জানি যে এটা প্রতিক্রিয়া, যেটা এক একজনের সংবেদনশীলতা থাকে। যেমন এক একজন, কেউ যদি মারা যায়, অনেকে কান্নাকাটি করে, অনেকে দেখা যায় কি নরমাল স্বাভাবিক অবস্থায় থাকে। তো আমাদের যেটা আমি বলতেছিলাম যে আমাদের চলার পথে যে স্ট্রেস গুলো বা দখল গুলো, এই পরিস্থিতিগুলোর এক একজনের সাথে কিন্তু এক একজনের কিন্তু এক এক রকম। তো সেক্ষেত্রে আমরা যেটা আমরা দেখি যে মানুষের এক একজনের যখন কোনো পরিস্থিতির সম্মুখীন হয় বা কোনো সংকটাপন্ন অবস্থার মুখোমুখি হয়, তখন দেখা যায় তার কোনো একটা এক এক ধরনের রোগ তার মধ্যে সৃষ্টি হয়। এবং যেটা হচ্ছে যে আমাদের কোন নির্দিষ্ট ব্যক্তি যদি কোনো নির্দিষ্ট মানে ধাতুগত আমাদের এই ধরনের ওষুধ আছে, এবং এই ওষুধটা কি করে, তার রোগ প্রবণতাকে নষ্ট করে, এবং তার যে স্ট্রেস যেটা হয়, যে স্ট্রেসের যে সদৃশ, যেটা সিমিলার যে সদৃশ, সেটা কিন্তু তাকে পুনরুদ্ধার করে। তেমনি আমরা আজকে একটা ওষুধ নিয়ে আলোচনা করব। আমরা যে ওষুধটা নিয়ে আলোচনা করব, প্রথম অবস্থায় আমরা জানি, আমরা সেই ওষুধটার নাম নাক্স ভূমিকা। আমরা জানি যে নাক্স ভূমিকার যে রোগীগুলো, এরা এদের যে অ্যাম্বিশন থাকে, এরা হাই অ্যাম্বিশাস থাকে, এরা অ্যাম্বিশন থাকে এদের, এরা উচ্চাকাঙ্ক্ষা যেটাকে আমরা বলি, এদের উদ্বেগ থাকে, এদের মানসিক স্ট্রেস থাকে এদের। এবং এরা কি করে, এরা যে কোনো ব্যাপারে এরা খুব তীব্রভাবে এরা উত্তেজিত হয়ে যায়। এরা এরা জীবনে সফলতা পাওয়ার জন্য বা অনেক উপরে ওঠার জন্য এরা সর্বোচ্চ চেষ্টা করে, আমরা জানি। এবং সে নিজের যোগ্যতা বা দক্ষতা যা না থাকে তার চেয়ে সে কি করে, বেশি উপস্থাপন করে। এবং নারী ভূমিকার ওইগুলো কি মনে করে, তারা বলে যে, মনে করে যে সে নিজেই সেরা, তাকে কেউ হারাতে পারবে না। তার যে দাম্ভিক বা মনোভাব, উচ্চাকাঙ্ক্ষা বা পেশাগত সাফল্যের পিছনে কাজ করে। পাশাপাশি সে কঠিন পরিশ্রম না করলে এক ধরনের নিরাপত্তাহীনতা বা অবচেতন মনে তার ভয় তাকে গ্রাস করে। এই যে না আমাদের যে নার্স ভূমিকা পেশেন্ট গুলো, আমি প্রায় ক্লাসে বলি যে আমরা অনেক সময় নার্স ভূমিকা পেশেন্ট গুলো আলাদা করতে পারি কিভাবে। কোনো ব্যাংকে আমি বলি, প্রায় বলি যে ব্যাংকে যদি আমরা লাইনে বা কিউতে দাঁড়িয়ে যদি কোনো বিল পে করি, আপনি দেখবেন যে অনেক পেশেন্ট আছে কি করে, লাইনে দাঁড়ায় না, ওরা লাইন ভেঙে ফেলে, ওরা তাড়াতাড়ি যাবে, ওরা পথ খুঁজবে, শর্টকাট পথ খুঁজে, এরা অস্থির। হ্যাঁ, এই রোগীগুলোই কিন্তু নার্স ভূমিকা। আমরা জানি যে নার্স ভূমিকার পেশেন্ট গুলো তাদের পেশাগত জীবনে সাফল্য পাওয়ার জন্য তারা রাত জেগে পড়াশোনা করে, অনেক অনেক রাত জেগে পড়াশোনা করে। এতে তাদের কি হয়, এরা এই সময় কি করে, অনেকেই কি করে, বিভিন্ন ধরনের উত্তেজক পদার্থ যেমন কফি, সিগারেট, অ্যালকোহল ইত্যাদি তারা গ্রহণ করে।
রাত জেগে পড়াশোনা করে, সেজন্য তারা কফি পান করে, তারা চা পান করে, সিগারেট পান করে, এবং তারা কি করে, এর ফলে তাদের স্নায়ু যেটা সেটা চরমভাবে অবসন্ন হয়ে যায়। এই যে নাজমুমের পেশেন্ট গুলো আমরা জানি যে যখন তারা কোনো অফিসে বস যদি হয়, সে তার কর্মচারীর সাথে কি করবে, চেঁচামেচি করবে, চিল্লাচিল্লি করবে, তাদের সামান্য খুঁত ধরবে, দোষ ধরবে, এগুলো ধরে তাদের সাথে এমন ইভেন কি তাদেরকে ওদেরকে মারামারি করে, এবং মার দিতেও কিন্তু ওরা দ্বিধাবোধ করে না। এবং এভাবে তারা চলতে চলতে তাদের কি হয়, নাজমুমের পেশেন্ট গুলোর পেটে এক ধরনের অস্বস্তি সৃষ্টি হয়। সে নাজমুমের পেশেন্ট গুলো যদি একজন সফল ম্যানেজার যদি হয় কোনো অফিসের, কিন্তু অল্প বয়সেই তার কি হবে, ডিউডেনাল আলসার হবে, তার মারাত্মক গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিবে, এবং সে যে ধরনের খাবারই সে গ্রহণ করুক না কেন তার বুক জ্বালাপড়া করবে, তার ঢেকুর হবে, সেই সাথে তার পেটে একটা কেমন যেন অনুভূতি হবে, এবং পায়খানা তার কি হবে আমরা জানি যে চাপ থাকা সত্ত্বেও তার বারবার সে কি হবে, নিষ্ফল বেগ হবে, তার সে পায়খানা তার ক্লিয়ার হবে না, সে মনে করবে যে তার আর একটু পায়খানা হলে তার ভালো হবে, এই ধরনের একটা তার মনোকষ্ট থেকে যায়, টেন্ডেন্সি থেকে যায়। এবং তার যে আমরা জানি যে নাক্সবুমকের পেশেন্ট গুলোর পায়খানা বা মল বেরোতেই চায় না, সে প্রচুর প্রেশার ক্রিয়েট করে এই জন্য। এবং তাদের স্টুল যেটা আমরা জানি সাধারণত শুকনো থাকে, গোল থাকে, এবং ছাগলের পায়খানার মতো অনেক সময় আমাদের প্লাম্বাম বা ওপিয়াম এই ধরনের তাদের পায়খানার ধরন হতে পারে, কিন্তু এই পায়খানাগুলো তার সহজে বেরোতে চায় না। সে এই নাজমুল পেশেন্ট গুলো কি করে, দিনের বেলা নানা ধরনের কাজে সে ব্যস্ত থাকে, তার জন্য প্রচুর পরিমাণ সে ধূমপান করে এবং কফি পান করে। রাতের বেলা সে সমস্ত দখল থেকে রিল্যাক্স হওয়ার জন্য সে কি করে, মদ পান করে, কিন্তু তার উদ্বেগ তাকে জাগিয়ে রাখে। আর এই কর্পোরেট উচ্চাকাঙ্ক্ষা বা নিরাপত্তাহীনতার দ্বিমুখী চক্রের মধ্যে আটকে পড়ে তার মনে হয় সে আরো বেশি মাতাল হয়ে যাবে, সে মদ্যপান বাড়িয়ে দেয়, সে এগুলো থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু বের হতে পারে না। এমনকি তার যৌন স্পৃহা জাগানোর জন্য তার শক্তিশালী উদ্দীপকের দরকার হয়। আমার চেম্বারের আশপাশে অনেকগুলো পেশেন্ট আছে, আমি জানি এই পেশেন্ট গুলো আমাদের হোমিওপ্যাথিক কিছু কোম্পানি আছে, দুইটা কোম্পানির নাম আমি না বললেই নয়। এই যে আমাদের ইউনিসন একটা কোম্পানি আছে, বা আরো কিছু কোম্পানি আছে, এদের কিছু উত্তেজক ওষুধ আছে এদের, যেমন ওরা জিনসেং একটা ওষুধ বিক্রি করে, এবং আমি কি বলবো, অনেক লোকজন এগুলো খেতে আসে এবং এগুলো খেলে উত্তেজনা আসে। এই যে নার্ভের পেশেন্ট গুলো, তারা এই ধরনের তাদের যৌন স্পৃহা জাগানোর জন্য এই ধরনের উদ্দীপকের দরকার হয় তাদের, কিন্তু এই প্রসেসটা তার কাছে অত্যন্ত ক্লান্তিকর বলে মনে হয়, এবং যৌনকর্মের শুরুতে তার বীর্যপাত হয়ে যায়। তার সবকিছু ঠিক রাখার জন্য বছরের পর বছর সে ক্রমাগত বেশি মাত্রায় উত্তেজক পদার্থ গ্রহণ করতে থাকে, এবং একসময় ধীরে ধীরে শারীরিক ও মানসিকভাবে প্রচন্ড অবসাদগ্রস্ত হয়ে পড়ে। তার কোমর ব্যথা হয় এবং পেশিতে খিঁচুনি সমস্যা দেখা দেয়। সে তার পকেটে অ্যান্টাসিড বা ডিউডেনাল আলসারের ওষুধ প্যাকেট নিয়ে সে ঘুরে। রাতে তার ঘুমানোর জন্য দরকার হয় ঘুমের ওষুধ, তারপরও তার কি হয় না, ভালো ঘুম হয় না। তার লোয়ার এক্সট্রিমিটিতে আর্টেরিওস্ক্লেরোসিস ধরা পড়ে, এবং যেটা হচ্ছে আমরা বলি তার বয়স যদি 50-এর বেশি হয়ে যায়, অ্যান্ড্রিওআর্টাইটিস যেটাকে আমরা বলি যে ধমনী বা এই ধমনীর আভ্যন্তরীণ যে স্তর, যেটা আস্তরণ প্রদাহ যেটাকে বলা হয়, ধমনীর আভ্যন্তরীণ যেটা আস্তরণ থাকে তার একটা ইনফ্লামেশন হয়, এবং এই ধরনের রোগে সে আক্রান্ত হয়। হোমিওপ্যাথি তার সবকিছুতে একটা স্থিতি অবস্থা আনয়ন করতে সাহায্য করে, গ্যাস্ট্রিক ও আলসার ভালো করতে সাহায্য করে, তার ঘুম ভালো করতে পারে, তার হজম শক্তি বাড়াতে পারে, যৌন সমস্যা দূর করতে পারে, সর্বোপরি তার সমস্ত উদ্বেগ কমাতে সাহায্য করে। হোমিওপ্যাথি তার আর্টেরিওস্ক্লেরোসিস, উচ্চ রক্তচাপ, এমনকি হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো ভয়াবহ রোগ হয়ে তাকে রক্ষা করতে পারে। হোমিওপ্যাথি এই ধরনের জাতীয় হাজার হাজার রোগী ভালো করতে সাহায্য করে, এবং তাদের অনুধাবন করাতে সামর্থ্য হয় যে তাদের ভালোভাবে বেঁচে থাকতে হলে এই ধরনের জীবনযাপন প্রণালী পরিবর্তন করা দরকার। দুঃখজনক ভাবে হলো সত্যি, যদি রোগীর অবস্থা খুব বেশি অ্যাডভান্স লেভেলে চলে যায়, তাহলে এই ক্ষেত্রে হোমিওপ্যাথি কিছু রোগীর কিছু কিছু লক্ষণের উপশম দেওয়া ছাড়া আর কিছু করার থাকে না, কারণ পুরোপুরি আরোগ্য লাভের জন্য ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তো এই নাক্স ভূমিকা ওষুধটা সম্পর্কে আমরা যেটা জানি যে এরা
উচ্চাকাঙ্ক্ষা থাকে এদের, এরা সফল হওয়ার জন্য রাত জাগে, এরা এরা সব ধরনের ব্যবসা বা ওদের অফিসে সব সময় ফাস্ট হওয়ার জন্য যা কিছু দরকার তাই করে, করতে করতে ওদের শারীরিক এবং মানসিক লেভেলে এক ধরনের কোলাপস অবস্থা চলে আসে। তখন ওরা বিয়ে শাদী করে, যা কিছু করুক না কেন, করার পর দেখা যায় ওদের সক্ষমতা কমে যায়। ওরা কি করে, তখন এই যে উত্তেজক খাওয়া ওষুধ খাওয়া শুরু করে। ওরা রাত জাগার কারণে সিগারেট খায় বা মদ, এবং ওরা অ্যালকোহল পান করে। এবং এই যে একটা কন্ডিশন তৈরি হচ্ছে, যে আমাদের সমাজ আজকে দেখেন, আপনারা চোখ বন্ধ করলে আমরা পাই আমাদের একটা মানুষ, আমরা প্রচুর পরিমাণে রোগী পাই যারা এই ধরনের সমস্যা তো আছেই। হ্যাঁ, যেটা আমরা যেটা জানি, নার্স ভূমিকা যেখান থেকে তার রোগ প্রবণতা সৃষ্টি হয় সেটা তো আছেই। তাছাড়াও এই যে লেয়ার গুলো তার তৈরি হয় বডিতে, আমরা জানি হোমিওপ্যাথিক চিকিৎসা করতে গেলে আমাদের যে মাইজমেটিক লেয়ার গুলো আছে, তার সাথে বর্তমানে আরো অনেক লেয়ার যুক্ত হয়েছে। তার মধ্যে আমরা জানি যে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার ফলে যে বডিতে লেয়ার তৈরি হয়, এই লেয়ার গুলো ভাঙার জন্য আমাদের বিভিন্ন সময়ে একের অধিক ওষুধের প্রয়োজন হয়। তো আজকাল যে আমাদের যে আমরা যেদিকে যাচ্ছি, আমাদের নার্স ভূমিকা আমি মনে করি এটা একটা যুগের, এটা এই যুগের একটা ওষুধ। আমাদের এই ওষুধটাকে আরো ভালোভাবে পড়া দরকার সবার। এবং আমরা যদি দেখেন যে অধিক পরিমাণে হোটেলে এখানে সেখানে জাঙ্ক ফুড খাওয়ার কারণে, এই যে রাত জাগার কারণে যে গ্যাস্ট্রিকের সমস্যা, ডিউডেনাল আলসারের সমস্যা, হ্যাঁ, এইসব ক্ষেত্রে নার্স ভূমিকা আমাদের প্রচন্ড হেল্প করে। তো আমরা বাঙালি জাতি, আমি ওই ইউরোপের সাথে যদি তুলনা করে আমি দেখি, ওই দেশের মানুষকে একজন একজনকে সাইড দিয়ে দিত, রাস্তাতে হাঁটতে গেলে কেউ হর্ন দেয় না, যে মনে হয় যেন যে পরে যাবে সেই সেরা। আর আমাদের দেশে মনে হয় যে আগে যাবে সেই সেরা। এই জন্য যে কোনো ভাবে হোক, অফ সাইডে হোক, অন সাইডে হোক, রাইট সাইডে হোক, রং সাইডে হোক, যেভাবেই হোক তাকে আগে যেতেই হবে। এই জন্য আমি মনে করি যে নাচ ভূমিকা ওষুধটা আমাদের বেশি করে পড়া উচিত, ভালোভাবে পড়া উচিত। এই ওষুধটা থেকে আমরা, এই ওষুধটা দিয়ে আমরা অনেক রোগী ভালো করতে পারি। বর্তমানে আপনারা দেখেন অনেক ক্যান্সারের রোগী আমাদের কাছে আসে, এবং সব রোগীর ক্ষেত্রে, অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায় কি অনেক পরিমাণ ওষুধ আগে ব্যবহৃত হয়েছে। তখন আপনি নির্দিষ্ট ওষুধ, সিলেক্টেড মেডিসিন পাবেন না। আপনি যদি দেখেন এই ধরনের রোগীর ঘুমের সমস্যা, পায়খানার সমস্যা, মেজাজের সমস্যা, তার অধিক পরিমাণ ওষুধ সেবন করছে, এক্ষেত্রে আপনি দুই এক ডোজ তাকে নার্স দিয়ে আপনি অফার করতে পারেন। তার শরীরটা আবার যদি তার মানে রোগের চিত্রটা আবার যখন ক্লিয়ার হবে, আপনি নতুন করে আবার টেস্টিং করতে পারেন। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি বলি যে এই ধরনের রোগীদেরকে আমি নার্স দিয়ে অনেক ভালো রেজাল্ট পাই। আর যেহেতু এরা অনেকগুলো ওষুধ খেয়ে এরা অভ্যস্ত, তাদের এই যে রোগ চিত্রটাকে ক্লিয়ার করার জন্য নার্স আমাদের খুবই উপকারী ওষুধ, যদি ওই ধরনের লক্ষণ থাকে। যেহেতু লক্ষণ ছাড়া তো আমরা ওষুধ ব্যবহার করতে পারি না। এরপর আমরা আসি ককুলাস ইন্ডিকা, এর পরবর্তী ওষুধ আমাদের। আমরা জানি যে আমাদের বর্তমানে সারা পৃথিবীতে গত কয়েক বছর থেকে আমাদের করোনা আক্রান্ত। এই করোনা আক্রান্ত ছাড়াও আমরা দেখতেছি প্রতিদিন আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রিয়জন সবাই অনেকেই হসপিটালে ভর্তি হচ্ছে, তারা অসুস্থ হচ্ছে। আমরা রাত জেগে সেবা করতেছি। এই যে রাত জেগে সেবা করা, হসপিটালে অবস্থান করা, না ঘুমানো, এইগুলোর কারণে আমাদের যে রোগ হয়, আমরা যেটা জানি যে এলমেন্ট যেটাকে বলি, আমরা অসুস্থতা হচ্ছে কি করার কারণে, অন্যকে মানে কেয়ার করার কারণে, যত্ন নেওয়ার কারণে, ঘুম না হওয়ার কারণে, আমরা জানি রাতের বেলা জাগার কারণে যে সমস্যাগুলো হয়। এক্ষেত্রে আমাদের ককুলাস ইন্ডিকা একটা বড় ওষুধ। আমরা জানি এই যে ককুলাস ইন্ডিকা রোগীগুলো রাতের বেলায় রাত জাগতে জাগতে একসময় ওরা কি হয়, বিক্ষুব্ধ হয়ে যায়। এরা অল্পতে উত্তেজিত হয়ে যায়। এবং এই যে ককুলাস ইন্ডিকা রোগীগুলো তাদের নিজের স্বাস্থ্য সম্পর্কে যেমন ওরা অ্যাংজাইটি থাকে, তেমনি তাদের রিলেটিভস এর, অন্য রিলেটিভস বা আত্মীয় স্বজনের স্বাস্থ্য সম্পর্কে ওদের অ্যাংজাইটি থাকে, উদ্বিগ্নতা থাকে। এই যে রাত জেগে কাজ করা বা ঘুম সঠিকভাবে ঘুম না হওয়া, এতে তার দেহ এবং মনে যে অবস্থা সৃষ্টি হয়, সেখান থেকে একসময় দেখা যায় তার কি হয়, ভার্টিগো, যেটা মাথা ঘুরানি শুরু হয়। এবং সেই মাথা ঘুরানি এটা তার কি হয়, অল্প নড়াচড়া করলেই তার এটা বৃদ্ধি পায়। ইভেন কি তার মানে চোখের পাতা খুললেও মনে হয় যেন তার এটা বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের সমস্যা তার এটা আসে। যখন কোনো মুভিং অবজেক্ট, যেমন কোনো কিছু ঘুরতেছে,
তখন ককুলাস ইন্ডিকা রোগীগুলো এদের এই যে দৃশ্য ঘোরার দৃশ্য দেখলে তাদের মাথা যন্ত্রণা বা মাথা ঘোরা বেড়ে যায়, এবং এই যে মাথা ঘুরে তা কি হয় এক সাইডে পড়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে ককুলাস ইন্ডিকার একটা লক্ষণ। মাথা ঘুরে ওরা একদিকে, হ্যাঁ, এক পাশে পড়ে যাবে। এবং এই যে রাত জাগা বা ঘুম সঠিকভাবে ঘুম না হওয়া, এরপরে কি হয়ে যাবে, এদের এই যেটা আমরা জানি উপলব্ধি, যেটা পারসেপশন, যেটা ওরা ওদের উপলব্ধি ক্ষমতাটা কি হয়, কমে যায়। এবং এদের একটা নিস্তেজতাও আসে, এবং সবকিছুতে তাদের একটা স্লোনেসটা চলে আসে এদের। তো এই যে ককুলাস ইন্ডিকা আমাদের আত্মীয় স্বজন হাসপাতালে অভাব নেই, সেটা হচ্ছে। আর একটা ক্ষেত্র যেটা আমি ককুলাস ইন্ডিকা সবচেয়ে যেটা বেশি মনে করি আমি, যেটা সাইকোলজিক্যাল লেভেলে আমরা দেখি যে আমাদের টিনেজ গার্ল যারা, আমরা জানি যে বর্তমানে তো করোনা করোনা আমাদের জন্য অভিশাপ, কিন্তু আমাদের ছেলে, আমাদের মেয়ে, এদের জন্য কিন্তু আশীর্বাদ। কারণ ওরা মোবাইল ফোন হাতে নিয়ে এসেছে, ওরা রাত জেগে ওরা মোবাইলে চ্যাট করে, ওরা বন্ধুর সাথে ওরা আড়ি পাতে, এই ধরনের সমস্যাটা করতেছে। তো দেখা যায় কি যে টিনেজ গার্ল যারা, এরা কিন্তু রোমান্টিক হয়। আমরা আমরা জানি যে অনেকে রোমান্টিক এবং সেন্সিটিভ। এরা এদের কি থাকে, এরা এরা কি হয়, এদের ডিসম্যানোরিয়াতে ভোগে ওরা। এবং এই যে টিনেজ যারা, এদের কি করে, এদের একটা অ্যাংজাইটি থাকে। এই অ্যাংজাইটি থাকে কাদের প্রতি, এবং এদের রেসপন্সিবিলিটিও থাকে এদের, যাদেরকে তারা ভালোবাসে। এবং এদেরকে নিয়ে চিন্তা করতে করতে রাত জেগে এদের যে সমস্যা হয়, এবং এই ক্ষেত্রে অনেক সময় তাদের কি হয়, ডিসমেনোরিয়া হয়। এই ডিসমেনোরিয়ার জন্য আমাদের এই যে ককুলাস ইন্ডিকেটর একটা বড় ওষুধ। তারপরে আমরা দেখি যে ককুলাস ইন্ডিকা আমরা যদি আমাদের রেপার্টরিতে যাই, যদি আমরা আমরা দেখবো ওখানে এলিমেন্টস ফ্রম কেয়ারস এন্ড অরিজ একটা রুব্রিক্স আছে। এই কেয়ারস এন্ড অরিজের ক্ষেত্রে আমরা দেখি, এখানে আমরা রুব্রিক্সটা দেখতে পারি। আমি দেখি একটু, জি স্যার, প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। জি স্যার, জি। তাহলে আমরা এই রুব্রিক্সে দেখবো আমরা যে এখানে আমাদের মাইন্ডে যে আমরা মাইন্ডে গেলে পেয়ে যাবো। এখন এটা হচ্ছে আমাদের মাইন্ডে গিয়ে আমরা এলিমেন্টস ফ্রম কেয়ারস অরিজ। দেখেন এখানে আমরা, দেখেন এখানে আমাদের বড় হচ্ছে ককুলাস, দেখেন নাক্সবোন, আমরা নাক্সবোন কিন্তু পড়ে আসছি কতক্ষণ আগে। আমাদের এই পরবর্তী ওষুধ হচ্ছে নাক্সবোন, কিন্তু আমরা দেখলাম যে রাত জাগবে, সেখানে এই যে তার প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে সে কাজ করবে, বেশি পড়াশোনা করবে, তার ঘুম হবে না, স্ট্রেস থাকবে, এসব কারণে যে সমস্যাগুলো, সেটা নাক্সবোন। আর আমরা দেখলাম যে ককুলাস কিন্তু রাত জাগে, তার আত্মীয় স্বজনকে সে, তার প্রিয়জনকে সে পাহারা দেয়, সেবা শুশ্রূষা করে, করতে করতে তার ঘুম না হওয়ার কারণে শরীরের মধ্যে যে ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয়, সেখান থেকে আমাদের ককুলাস, এই যে ককুলাস, সেখানে দেখেন এখানে বড় ওষুধ হিসেবে ককুলাস এখানে আছে। তবে এই ককুলাসের যেটা আমরা দেখবো, এই এই অবস্থা থেকে এদের কি হয়, একটা 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 প্রোগ্রেসিভ একটা প্যারালাইসিসের দিকে ওরা চলে যায়। এই সেখান থেকে এদের অনেক ধরনের রোগের সৃষ্টি হয়, যেমন মোশন সিকনেস থাকে তাদের, এদের ওরা গাড়িতে উঠতে পারে না, গাড়িতে উঠতে তাদের বমি হয় বা অনেক সময় ডায়রিয়া হয়, এই ধরনের সমস্যা তাদের মধ্যে চলে আসে। তো আমাদের সমাজে বর্তমানে আমরা যেভাবে আছি, যে হসপিটালের অভাব নাই, আমাদের রোগীর অভাব নাই, আর আমাদের যারা সেবা শুশ্রূষা করতেছেন তাদেরও কিন্তু সংখ্যা কিন্তু কম না। তো আমরা যদি এই ধরনের যদি ইতিহাস পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই পপুলেশনের কথা আমরা চিন্তা করতে পারি। তারপরে উঠতে আমাদের ওষুধ আসবে না কোনিয়াম, যেটাকে আমি বললাম আপনাদেরকে। কোনিয়াম ওষুধটা আমরা জানি যে আমাদের অনেক আত্মীয় স্বজন বিদেশ থাকেন, যারা বিয়ে করছেন, বিয়ে করার পরে দেখা যাচ্ছে 6 মাস পরে, 3 মাস পরে বিদেশ চলে গেছেন, ওখানে বিভিন্ন ধরনের ভিসা সমস্যার কারণে 4 বছর 5 বছর আসতে পারতেছেন না।
কিন্তু দেখা যায় আমরা যৌথ ফ্যামিলি হওয়ার কারণে আমাদের আহ, ভাইয়ের বউ বা আমাদের ভাগিনা বউ যারাই হোক না কেন ওরা সংযত লাইফ লিড করে আলহামদুলিল্লাহ। কিন্তু এতে হচ্ছে কি, তারা তাদের জৈবিক ইচ্ছেটাকে অবদমন করতেছে। আমার জানা মতো অনেক ফ্যামিলি আছে এই ধরনের, বিদেশে থাকেন বা দেশে থাকেন, দেখা যায় একটা বাচ্চা হয়েছে তারপরে তার স্বামী মারা গেল, দুইটা বাচ্চা হলো স্বামী মারা গেল, কিন্তু এই মহিলা তার পরবর্তী পুরো জীবন কিন্তু এভাবেই কিন্তু একাকী কাটিয়ে দিচ্ছেন। তাহলে আমরা এই যে কোনিয়ামের যেই আমরা যেটা একটা স্টেজ যেটা আমরা পাই, যেটাকে আমরা বলি এলিমেন্টস ফ্রম সাপ্রেসড যেটা সেক্সুয়ালিটি, এলিমেন্টস ফ্রম যেটাকে আমরা বলি সাপ্রেসড সেক্সুয়াল অ্যাক্সেস, স্যাডনেস ফ্রম সাপ্রেসড যেটা সাপ্রেসড সেক্সুয়াল ডিজায়ার, হিস্টেরিয়া আফটার সাপ্রেসড সেক্সুয়াল এক্সাইটমেন্ট যেটা আমরা জানি। তো এই যে আমরা যেটা মাস্টারবেশন যেটাকে আমরা বলি, যেটাকে সাপ্রেস করার কারণে যদি কোনো ধরনের স্যাডনেস যদি আসে, তারপরে মিন সাপ্রেস হওয়ার কারণে যদি স্যাডনেস হয়, আর যদি আত্মসংযম করার কারণে যদি এই ধরনের সমস্যা যদি হয়, তাহলে আমাদের এখানে কোনিয়াম আমাদের বড় ওষুধ। এবং কোনিয়াম আমাদের ককুলাস, এই ওষুধগুলো একসময় কিন্তু ম্যাক্সিমাম সবগুলো ওষুধ কিন্তু একসময় কিন্তু রোগীর মনে প্যারালাইসিসের দিকে চলে যায়, শরীরগত দিক থেকে বা আমরা ফিজিক্যালি এরা একসময় খুব অবসন্নতার মধ্যে চলে আসে, এদের শারীরিক শক্তি হারিয়ে যায়, এরা একদম কলাপস অবস্থা চলে এসে এক সময় পরে প্যারালাইজড কন্ডিশন হয়ে যায়। তো আমাদের এই যে কোনিয়াম ওষুধটা, এটা কিন্তু আমাদের অনেক বড় বড় ধরনের রোগ থেকে আমাদেরকে আমরা চিকিৎসা করতে পারি। যেমন কোনিয়ামের একটা ব্যাপার আমরা জানি যে এদের সবকিছুই কিন্তু ধীরে ধীরে কিন্তু হয়, প্রোগ্রেস হয়, আমরা জানি এটা গ্র্যাজুয়াল যেটাকে বলি, ধীরে ধীরে এদের ডেভেলপমেন্ট হয়, যেমন টিউমার হয়, এদের দুর্বলতাটা হয়, গ্ল্যান্ড গুলো ইনডিউরেট হয়ে যায়, এদের এদের ইন্টেলেকচুয়াল পাওয়ার সেটাও কিন্তু কি হয়, আমরা যেটাকে বলি বুদ্ধিবৃত্তি যেটাকে বলি, শক্তি যেটা, সেটাও কিন্তু এদের কি হয়, দুর্বল হয়ে যায়। তাহলে এদের একটা শক্ত ভাব চলে আসে শরীরের মধ্যে, টিউমার হয়, এবং যে কোনো গ্ল্যান্ড গুলো শক্ত হয়ে যায়, ব্রেস্ট হলো সেটা কিন্তু শক্ত হয়ে যাবে, পাথরের মতো হয়ে যাবে। তো এই ধরনের আমরা যদি এলিমেন্ট যদি পাই যদি, তাহলে এক্ষেত্রে দেখা যাবে কি, কেউ যদি এই ধরনের সাপ্রেস করে তার ডিজায়ারটাকে, এক সময় তার পোস্টার গ্ল্যান্ড, তার ইউটেরাইন অ্যাফেকশন যেটা আমরা কি আমরা জানি যে যেটাকে আমরা বলি পোস্টাটাইটিস বলি আমরা, তারপরে আমরা এগুলো হার্ড হয়ে শক্ত হয়ে যায়, অ্যানলার্জ হয়ে যায়, সলিং হয়ে যায়, প্রস্টেট বড় হয়ে যায়, আমরা হাইপারট্রফি হয়ে যায়। হ্যাঁ, এই যে ইউরিন যেটা ফ্লোটা কি হয়, ঠিকভাবে হয় না, অনেক সময় দেখা যায় পেশেন্ট যদি দাঁড়ালে কিন্তু ভালো প্রস্রাব হয়, বিভিন্ন ধরনের সমস্যা, তার বার্টিগো হতে পারে। এবং কোনিয়ামের রোগীগুলো দেখা যায় শুয়ে আছে, শুয়ে যদি তার চোখের পাতা যদি খোলে বা এক পাশ থেকে যদি আরেক পাশে যায়, তারপর কি হয়, তার কি হয়, তার মাথা ঘুরানো শুরু হয়ে যায়। আর আমরা জানি যে কোনিয়ামের পেশেন্ট গুলোর শরীরে বিভিন্ন মানে অঙ্গে তাদের কি হয়, প্যারালাইসিস হয় তাদের। এবং আমরা জানি যে কোনিয়াম ওষুধটা আমাদের যেটা মানে কাশির ক্ষেত্রে আমাদের হ্যাকিং কফ যেটাকে বলি আমরা, লাউড কফ যেটাকে বলি, এই লাউড কফের ক্ষেত্রে আমরা জানি ড্রাইনেস থাকে এবং আমাদের ল্যারিংসে যেটা টিকলিং থাকে, একটা সুরসুরি হয়। এই এই কাশির জন্য আমাদের এই কোনিয়াম একটা বড় ওষুধ। এই ক্ষেত্রে পেশেন্টকে অবশ্যই শুই থাকতে হবে, শুই থাকলে সে ভালো থাকে, কিন্তু নড়াচড়া সরি যেটা হচ্ছে সে শুইলে তার লোমকূপখানা গুলো বেড়ে যায়, এই জন্য সে বসে যায়, আর তাকে অবশ্যই বসতে হয়, না বসলে তার কাশিটা বেড়ে যায়। তো এই যে আমাদের যে কোনিয়াম যেটা আমি যেটা বললাম যে প্রবণতা বা এলিমেন্ট যেটা, তো এই ওষুধগুলো দেখেন আমাদের বর্তমান জীবনের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। প্রথমত আমি নার্সবুম বললাম, তারপরে আমাদের ক্যালকুলাস, তারপরে বললাম কোনিয়াম। এই ওষুধগুলো কিন্তু আমাদের জন্য আমাদের বেশি করে পড়া বা ভালোভাবে পড়ে আমাদের আত্মস্থ করে রোগী দেখা আমাদের উচিত। তবে এখানে আবার আমাদের যেটা রোগী পর্যবেক্ষণ বইতে যেমন যেমন আমাদের ডক্টর ইয়ালি সাহেব ওখানে কোনিয়ামের একটা বর্ণনা দিয়েছেন, এই ধরনের হতে পারে যদি কেউ যদি বিধবা হয় বা বিপত্নিক হয়, সেক্ষেত্রে যদি সে যদি ভিন্ন উপায়ে যদি তার ডিজায়ারটাকে যদি ফুলফিল করে, সেক্ষেত্রেও সে কোনিয়াম হবে না, সেটা আমরা দেখব। কিন্তু বিশেষ করে এই কোনিয়ামের ক্ষেত্রগুলো আসে সাপ্রেশনের কারণে, সাপ্রেশনের কারণে, সেটা আমরা মাথায় রাখবো। তারপর আমরা আরো দুই একটা ওষুধের কথা আমরা জানি আজকে এখান থেকে।
যেটা আমাদের খুব কাজে লাগবে। যেমন আমরা জানি যে আমাদের আরেকটা ওষুধ যেমন লাইকোপোডিয়াম আমরা জানি, এটাও কিন্তু আমাদের বর্তমান সময়ের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা ওষুধ। আমরা জানি যে লাইকোপোডিয়ামের পেশেন্টগুলোর যেটা হচ্ছে এক্সেসিভ তাদের সেক্সুয়াল ডিজায়ার থাকে, এবং সে যদি কোনো কোথাও যদি কোনো মহিলা বা কোনো মেয়ের সাথে যদি কোনো সম্পর্ক যদি করে, সে সম্পর্ক করবে, করে সেই তারপরে কি হবে, সে দায়িত্ব নিবে না, সে দায়িত্ব নিতে চায় না। আমরা জানি যে লাইকোপোডিয়াম পেশেন্টগুলো এমন হয়, তারা খুব স্বাস্থ্যবান হয় এবং তাদের পুরুষদীপ্ত চেহারা থাকে। যদি তারা কোনো মেয়ের সাথে যদি তাদের দেখা হয়, তাহলে কি হয়, তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে, এবং সম্ভব হলে ওরা কি করে, প্রথম রাতেই বা দ্বিতীয় রাতেই তারা একসাথে থাকার চেষ্টা করে, কিন্তু থাকার পরেই সে ওই মেয়েটাকে ভুলে দেওয়ার ভান করে, সে কোনো দায়িত্ব নিতে চায় না। আমরা জানি লাইকোপোডিয়াম পেশেন্ট গুলো দায়িত্ব নিতে চায়। এবং এই যে লাইকোপোডিয়াম এরপরে কি হয়, এক সময় যখন তার সময় হয়, সে যখন বিয়ে করে, বিয়ের কয়েক মাস পরে সে বুঝতে পারে যে সে ইম্পর্টেন্ট হয়ে গেছে। তখন সে কি করে, এই সমস্যা থেকে উত্তরণের জন্য সে দ্রুত বিভিন্ন উপায় খুঁজতে থাকে, এবং সেই উপায় খোঁজার পরে সে মনে করে যে সে ফেঁসে গেছে। সাংসারিক দায় দায় যেটা আমরা জানি, দায় দায়িত্ব, হ্যাঁ, তার কাছে অনেক বড় বোঝা মনে হয় লাইকোপোডিয়াম পেশেন্টের কাছে। এবং সে মাঝে মাঝে যে সংসার, ছেলে মেয়ে ইত্যাদি সে রেখে অনেক দূরে চলে যেতে চায়। সে আমরা জানি যে লাইকোপোডিয়াম পেশেন্ট গুলো অনেকটা, যেটা হচ্ছে জানি আমরা, স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে চলে তারা, এবং সবাইকে তারা কি করে, হুকুম করে বা তাদের মতো কাজ করার জন্য। কিন্তু অফিসে আমরা জানি যে অফিসে বা কর্মক্ষেত্রে এই লাইকোপোডিয়াম পেশেন্ট গুলো খুব বিনয়ী হয়। সে তার মানে উপরের যে বস, সে বসের কাছে সে তার মাথা নত করে, সে সেখানে তোষামোদ করে সে ব্যালেন্স করে চলে। আর সে, আমরা জানি যে লাইকোপোডিয়াম পেশেন্ট গুলো মানে বাইরে যেতে বা অন্য মানুষের সামনে যেতে সে অস্বস্তি ফিল করে। বিশেষ করে কি হয়, তার বুক জ্বালা পোড়া করে, আমরা জানি। আর আরেকটা কথা হচ্ছে, যেটা আমি বলি নাই, যে লাইকোপোডিয়াম পেশেন্ট গুলো ঘরের মধ্যে তারা কর্তৃত্ব করে, যারা শক্তের ভক্ত নরমের জম, এমন এটা হচ্ছে লাইকোপোডিয়াম, যে তাদের সাথে নরম হলে তাদের সে মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায়, আর শক্ত যারা থাকবে তাদের সাথে সে তোষামোদ করে ব্যালেন্স করে চলার চেষ্টা করে। আমরা জানি যে এই লাইকোপোডিয়ামের পেশেন্ট গুলো তার গ্যাস্ট্রাইটিস, এটা তার একটা প্রাথমিক লক্ষণ হয়। সে যদি, আমরা জানি যে লয়ার যদি হয় বা শিক্ষক যদি হয়, তার ছাত্রদের সামনে তার কথা বলতে গেলে তারা খুব অস্বস্তি ফিল করে। আর আমরা যাকে স্টেজ ফাইট বলি আমরা, তারা এই ধরনের কথা বলতে পারে না। এবং তাদের আমরা জানি লাইকোপোডিয়াম পেশেন্ট গুলোর হজম সংক্রান্ত সমস্যা দেখা যায়, বিশেষ করে তাদের লিভার এবং তাদের ইন্টেস্টাইনে বিভিন্ন ধরনের সমস্যায় তারা আক্রান্ত হয়। লাইকোপোডিয়াম পেশেন্ট গুলো আমরা জানি যে খাওয়ার পর তাদের পেট ফুলে যায়, আমরা জানি তাদের অনবরত ঢেকুর উঠে। তার কারণ তাদের যে ইন্টেস্টাইন কি হয়, ইন্টেস্টাইনে মানে গ্যাস সম্পূর্ণ থাকে বা ফুলে উঠে, এই কারণে তাদের অনবরত ঢেকুর উঠে বা তাদের বেলসিং হয়, আমরা জানি। এবং বিকাল 4টা, আমরা জানি 4টায় যদি 4টার পর সে যদি খাবার খায়, তাহলে তার সমস্যাগুলো আরো বৃদ্ধি পায়। সাধারণত বিকাল 4টা থেকে রাত 8টা আমরা জানি এই পর্যন্ত তার সমস্যাগুলো বেড়ে যায় লাইকোপোডিয়ামের। লাইকোপোডিয়াম পেশেন্ট গুলো তার লিভারের সমস্যার জন্য আমরা জানি যে আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোমের সাথে পেট ফুলে উঠা, তার যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া প্রভৃতি থেকে পরিত্রাণের জন্য সে ট্রিটমেন্ট নিতে চায় বা চিকিৎসা নিতে চায়। আর এইসব লক্ষণের সমন্বয়ে একজন হোমিওপ্যাথি ডাক্তারকে অটোমেটিক্যালি লাইকোপোডিয়াম ওষুধের দিকে নির্দেশ করে। এরা সেই ধরনের লোক যাদের জীবনের চারিত্রিক দিক এমন হয় যে ব্যক্তি জীবনে তার সাথে যারা চোখ রাঙিয়ে কড়া ভাষায় কথা বলে, তাদের সাথে সে খুব বিনয়ী ও কাপুরুষতামূলক আচরণ করে। আবার যারা তাকে ভালোবাসে তাদের প্রতি সে কড়া ভাষায় খারাপ আচরণ করে, যেটা আমি আপনাদের আগে বলছি, বা কর্তৃত্বমূলক আচরণ করতে চায় তারা। এবং এই যে আমরা জানি যে এই যে লাইকোপোডিয়ামের যে প্যাথোলজিক্যাল যে সমস্যাগুলো পরবর্তী লিভার সিরোসিস বা আমার কোলন ক্যান্সারের দিকে চলে যায়, হোমিওপ্যাথিক চিকিৎসা শুধুমাত্র তার হজম বা পেটের সমস্যাকে দূর করে না,
তার সামাজিক আচার আচরণের উন্নতি ঘটায় এবং তার যৌন স্বাস্থ্যকে পুনরুদ্ধার করে। তাহলে এই যে লাইকোপোডিয়ামের যে প্যাথোলজি যেটা আমরা জানি যে লাইকোপোডিয়া পেশেন্ট গুলো যেমন অসাধারণ বাইরে যেমন অসামাজিক থাকে, তাদের যে আচার আচরণ থাকে, তারা যেমন দায়িত্ব নিতে চায় না, এই ধরনের সমস্যাগুলো থেকে তারপরে তাদের যেই লিভারের সমস্যা হয়, তাদের ইন্টেস্টাইনের সমস্যা হয়, তাদের গ্যাসের সমস্যা হয়, সঠিক ওষুধ নির্বাচন করতে পারলে হোমিওপ্যাথিক ওষুধ তাদের শুধু কেবল গ্যাস্ট্রিক বা ইন্টেস্টাইনের সমস্যাই শুধু সমাধান করে না, তাদের যে আচার আচরণের উন্নতি ঘটাইয়ে তাদেরকে স্বাস্থ্যের পুনরুদ্ধার করে। এটাই হচ্ছে হোমিওপ্যাথি। তাহলে আমরা যে লাইকোপোডিয়াম পেশেন্ট গুলো এই আমাদের বর্তমান সমাজে বা বর্তমানে আমাদের অনেক প্রয়োজন। আমরা এই ধরনের রোগীর আমরা মানসিক লক্ষণ দেখে আমরা ওষুধ নির্বাচন করব, সময় আছে। তারপর আবার আর ওষুধের কথা বলি এখন আমরা, যেটা আজকে সকালবেলা আমাদের মহসিন স্যার, আমি কতক্ষণের জন্য ক্লাসে ছিলাম, একটা ওষুধ সম্বন্ধে উনি প্রথমে আলোচনা করছিলেন, সেই ওষুধের সম্বন্ধে একটু বলি, সেটা নিয়ে আলোচনা করবো এখন। আমরা জানি যে আমাদের যে নেট্রামিউর যে ওষুধটা আমরা জানি যে নেট্রামিউর ওষুধের রোগীগুলো আমরা জানি ক্লোজড হয়, এরা একাকী, এরা নিঃসঙ্গ প্রকৃতির হয়, এরা আমরা জানি। এরা মানসিক আঘাত বা ক্ষত সহ্য করে বেঁচে থাকে এরা, এবং এদেরকে নিজেদেরকে যখন ওরা মানসিক কোনো আঘাত পায় বা কোনো দুঃখ পায় ওরা, তখন তারা নিজেদেরকে গুটিয়ে নেয়, আমরা জানি। নেট্রামিউরের রোগীগুলো তাদের মনের কথা বুঝতে পারা, মানে নেট্রামিউর রোগীর মনের কথা বুঝতে পারা খুব কঠিন, এবং তারা নিজেও তাদের এই যে অনুভূতি গুলা ওরা ঠিকভাবে প্রকাশ করতে পারে না। তারা অন্যান্য লোকের সাথে যারা মিশতে চায় না, তারা একাকী থাকে, এবং একাকী থেকে ওরা তাদের সময় তারা মানে ব্যয় করতে ওরা বা পার করতে ওরা পছন্দ করে। আমরা জানি যে নেট্রামিউর পেশেন্ট গুলো যাদেরকে ভালোবাসে তারা তাদের কাছ থেকে একবার বা দুইবার হয়তো বা তারা কি হয়, প্রচন্ড আঘাত পায়। আঘাত পাওয়ার পর থেকে তাদের অনুভূতি গুলো বা মনের জানালাগুলো তারা কি বন্ধ হয়ে যায়। আমরা জানি নেট্রামিউর পেশেন্ট গুলো তাদের যে সূক্ষ্ম অনুভূতি গুলো নিশ্চল বা স্থবির হয়ে পড়ে, যদিও তার মন সচল, সে সবকিছু লক্ষ্য করে, ও স্পষ্টভাবে মনে রাখতে পারে। এই ধরনের রোগী সাধারণত খুব অনুভূতি প্রবণ হয়ে থাকে। তাদের কাছে কোনো ধরনের অপমান ও অপদস্থ হওয়ার চেয়ে মৃত্যু অনেক শ্রেয়, তারা নেট্রামিউর রোগীগুলো মনে করে। সম্পর্কের ক্ষেত্রে সে মনে করে সে যদি তার ভালোবাসা বা অনুভূতিগুলো প্রকাশ করে তাহলে সে অপমানিত হবে বা মানুষ তাকে নিয়ে হাসাহাসি করবে, তাই সে মনের সমস্ত আকাঙ্ক্ষা অনুভূতিগুলো লুকিয়ে রাখে। যদি তার কাঁদতে ইচ্ছে করে তবুও সবাই তাকে নিয়ে হাসাহাসি করবে, এই ভয়ে সে কাঁদতে পারে না, অন্তত প্রকাশ্যে। মানে নেট্রামিউর পেশেন্ট গুলো কাঁদে না, আমরা জানি। সে যদি কাঁদে কোথাও একাকী একাকী মানে সকলের আড়ালে গিয়ে সে কান্না করে। আর এই নেট্রামিউর পেশেন্ট গুলো আমরা জানি তাদের যে সমস্ত দুঃখ কষ্ট যে একটা কান্নায় রূপ নেয়, তার সে মনে করে যে তার গলার কাছে শক্ত শক্ত জমাট বেঁধে আছে, এই ধরনের একটা অনুভূতি থাকে। সে তার শোবার ঘরের দরজা জানালা বন্ধ করে বালিশে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। যদি সে তার স্বামী বা অন্য কোনো ঘনিষ্ঠ কারো কাছে থেকে মনোকষ্ট পায় তাহলে তার হিস্ট্রিগ্রস্ত রোগীদের মতো আচরণ সে শুরু করে, জিনিসপত্র ভাঙা শুরু করে, সবকিছু অগোছল করা, হাত পা এদিক ওদিকে ছুটোছুটি করা, আর না হলে সে একেবারে নির্বাক ও চুপচাপ হয়ে যায়। কারো সাথেই কয়েকদিন ধরে কথা বলে না। যাকে সে ভালোবেসেছিল তাকে বিয়ে না করে, যাকে সে গভীরভাবে শ্রদ্ধা করে বা যার কাছ থেকে সে আর্থিক বা সামাজিক নিরাপত্তা পাবে তাকেই সে বিয়ে করে। মন মতো সঙ্গী না পাওয়ার কারণে তার যৌন জীবনেও সমস্যা দেখা দিতে পারে। এই ধরনের মহিলারা, নেট্রামিউর মহিলারা সাধারণত মাইগ্রেন, আমরা জানি যে যেটাকে বলে আট কপালে মাথা ব্যথা আমরা বলে থাকি, যে মাইগ্রেন, হেডেক, থাইরয়েডের সমস্যা, তার যেটা নার্ভাস ডিসফাংশন যেটাকে বলি আমরা, বিভিন্ন ধরনের স্নায়ু দুর্বলতা, এই ধরনের সমস্যায় এই রোগীগুলো ভোগে এবং তারা এই আরোগ্যের পথ খোঁজে। আমরা জানি হোমিওপ্যাথিক চিকিৎসা বা ওষুধ দিয়ে আমরা মাইগ্রেনের সমস্যা বা অন্যান্য সকল শারীরিক সমস্যা থেকে মুক্তি প্রদানের
এই রোগীর পাশাপাশি তার সামাজিক আচার আচরণ পুনরুদ্ধার করতে পারি আমরা, তাকে অনেক বেশি মিশুক বা বন্ধু ভাবাপন্ন করে তুলতে পারি, তার জীবনটাকে নতুন করে উপভোগ করতে হোমিওপ্যাথি শেখায়। তখন সে খুব আস্থা ও স্বাচ্ছন্দ্যের সাথে তার মনের অনুভূতিগুলো আপনজনের কাছে প্রকাশ করতে পারে। ফলে হোমিওপ্যাথিক আরোগ্যের মৌলিক নীতিমালা আবারও আমাদের কাছে প্রমাণ করে। তাহলে আর হোমিওপ্যাথিক যে মানে মৌলিক যে আরোগ্য যে নীতিমালা, সেটা হচ্ছে আমরা জানি যে রোগ নয় রোগীর, অসুস্থতা নয় সুস্থ ব্যক্তির চিকিৎসাই, সরি অসুস্থতা নয় অসুস্থ ব্যক্তির চিকিৎসা করাই হোমিওপ্যাথির মূলনীতি। আমরা জানি রোগ নয় রোগীর, অসুস্থতা নয় অসুস্থ ব্যক্তির চিকিৎসা করাই হোমিওপ্যাথির মূলনীতি। তাহলে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা করে আমরা অনেক কিছু করতে পারি। যেমন একটা মানুষ সে একটা কাউকে ভালোবেসেছিল, সেখান থেকে তার মনে কষ্ট হওয়ার কারণে সে ক্লোজড হয়ে যায়, সে একাকী হয়ে যায়, সে বাইরে কান্না করতে পারে না, সে তার সবকিছু মনের মধ্যে এই মনের মধ্যে সে পুষে রাখে। সেখান থেকে তার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা আসে, তার মাথা ব্যথা হয়, তার থাইরয়েডের সমস্যা হয়, তার মিন্সের সমস্যা হয়, তার নার্ভাস ডিসফাংশন হয়, তার স্নায়বিক সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা সে ভোগে। হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার ফলে তার এই সমস্যাগুলো তো ভালো হয়ে যায়, তার পাশাপাশি কি হয়, সে তার আবার সমাজে সে আগে যেমন নিজেকে লুকিয়ে রাখতো, তারপর থেকে সে নিজেকে লুকিয়ে রাখে না, সে নিজেকে প্রকাশ করতে পারে। হোমিওপ্যাথি ওষুধগুলো শুধু রোগেই আরোগ্য করে না, রোগীর যে সমস্যাগুলো সমাধান করে তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা ওষুধ পড়ি। তারপরে আমরা, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, এবার আমরা স্ট্যাফিসেক্রিয়া সম্পর্কে পড়বো। আমরা জানি যে আমাদের স্ট্যাফিসেক্রিয়ার যে মহিলাগুলো আমরা জানি এরা হচ্ছে কি মানুষের জন্য আদর্শ স্ত্রী হয়ে থাকে। আমরা জানি যে স্ট্যাফিসেক্রিয়া যার ঘরে আছে আমরা মনে করি সে আদর্শ স্ত্রী। কারণ কি, তারা কারো মুখোমুখি তর্ক করে না। হ্যাঁ, তারা তাদের যে মত, তাদের যে অন্যদের মতো তাদের যে সমস্ত রাগ ক্ষোভ যে হতাশাগুলো তারা প্রকাশ করে না, তারা নিজেদের মধ্যে সর্বদা চেপে রাখে, এগুলা এটা অন্যকে বলতে যায় না। তার স্বামী তাকে যত নির্যাতন করুক না কেন, তার স্বামীকে সে ভালোবাসে এবং তাকে শারীরিক ভাবেও কাছে পেতে চায়। অন্যদিকে ভিতরে ভিতরে সে কোনো দ্বন্দ্ব সংঘাতের মুহূর্তে সে তার নিজের দাবি দাওয়াগুলোকে প্রকাশ করতে পারে না এবং তার মনোবাসনা বা ক্রোধ প্রকাশ না করে নিজের ভিতরেই সে চেপে রাখে। আমরা জানি রোগীগুলো এমন হয়, তার ভিতরে আত্মবিশ্বাস কম থাকার কারণে সে মনে করে যদি তার রাগ প্রকাশ করে তাহলে কেউ তাকে আর ভালোবাসবে না, তাই সে নিজের রাগ খুব পুষে রাখে। বাহ্যিকভাবে তাকে দেখলে মনে হয় সে খুব হাসি খুশি ও সে ভালো আছে, কিন্তু সে ভিতরে ভিতরে অন্তর্জালায় পুড়ে মরে। আমাদের এই যে স্টেফিসেক্রিয়াগুলো তার রাগ বা ক্ষোভের চাপা দেওয়া বা অবদমনের কারণে অবশেষে তার মধ্যে কি হয়, কিছু রোগের সৃষ্টি হয়। যেমন স্কিন ডিসঅর্ডার হয়, যেমন একজিমা হয়, অ্যাট্রোপিক ডার্মাটাইটিস হয়, তার সোরিয়াসিস হয়, তার মাথা ব্যথা হয়, তার ডিপ্রেশন, তার নিউরোলজিক্যাল প্রবলেমগুলো হতে পারে, তার কোরিয়া, তার মাল্টিপল স্ক্লেরোসিস, ইপিলেপটিক অ্যাটাক, হ্যাঁ, বিভিন্ন ধরনের সমস্যা তার হতে পারে। এটা আমাদের সকলের মানে আমরা জানি যে হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন হয় মূলত রোগীর ব্যক্তি স্বাতন্ত্রতার প্যাথোলজির উপর ভিত্তি করে, রোগীর শারীরিক সমস্যার উপর ভিত্তি করে নয়। তাহলে আমরা যেমন এটা তো আমরা ভালোভাবে জানি, যেহেতু আমরা ডাক্তার, এখানে আমরা একটা রোগী আমাদের তার শারীরিক সমস্যার কথা বললো, আমরা এক গাদা সমস্যা লিখলাম, এটা দিয়ে কিন্তু আমরা ওষুধ সিলেক্ট করতে পারবো না। আমরা ওষুধ সিলেক্ট করব রোগীর যে ব্যক্তি স্বাতন্ত্রতা। একই ধরনের সমস্যা দেখা গেল, একজন মোটা পেশেন্ট বললো আর একজন চিকন পেশেন্ট বললো। সকালবেলায় মতিন স্যার মনে বলছিলেন যে উনি ওই পেশেন্টটা ফ্যাটি, তো আমি ভাবছিলাম যে ওই পেশেন্টটা ফ্যাটি হলে হয়তোবা পেশেন্টের কোনো চর্মের কোনো ইতিহাস থাকতে পারে, সেক্ষেত্রে হয়তোবা যদি পেশেন্ট যদি ফ্যাট হতো বা স্থূল দেওয়া হতো, তার যদি স্কিনের সমস্যাগুলো যদি রাফ হতো, হ্যাঁ, তার যদি গান বাজনা যদি অনিচ্ছা হতো, অনেক লক্ষণে কিন্তু তার গ্রাফাইটিসের সাথে মিল থাকতো বা মিল হতো, তাকে গ্রাফাইটিস দেওয়া যেত। কিন্তু পরবর্তীতে উনি যখন বললেন যে এই পেশেন্টটা অত মোটা না,
হ্যাঁ, মোটা ধরনের ছিল না। তখন আমি ওই গ্রাফাইটিস থেকে বেরিয়ে আসছিলাম। আচ্ছা, তাহলে আমরা যেটা যেটা বুঝলাম যে রোগীর শারীরিক সমস্যার উপর ভিত্তি করে আমরা ওষুধ সিলেক্ট করবো না, আমরা ওষুধ সিলেক্ট করবো রোগীর ব্যক্তি স্বাতন্ত্রতার যে প্যাথোলজির উপর ভিত্তি করে। এটাই হোমিওপ্যাথি। তাহলে স্ট্যাফিসিডিয়া ধরনের যে রোগিনী সাধারণত আবেগপ্রবণ হয়, রোমান্টিক হয়, তাদের যে যৌন যে আবেগময় হয়ে থাকে, তারা প্রেমে প্রতারিত হবার ভয়ে সে সহজেই কারোর সাথে সম্পর্কে জড়ায় না। তাই সে তার সমস্ত আবেগ অনুভূতিগুলোকে নিজের অবচেতন মনের মধ্যেই কল্পনা করে এক ধরনের স্বরোমান্টিক, যেটা আমরা ফ্যান্টাসি বলি আমরা, জীবনযাপন করতে শুরু করে। রাতের বেলায় সে যখন একা থাকে, রোমান্টিক অবস্থায় সে নিজে নিজে মাস্টারবেশনের সাথে সে জড়িত হয়, এবং সেই যে মাস্টারবেশন করে সে ঘুমায়। এভাবে দিনের পর দিন এগুলো করতে করতে একসময় তার নিজের মধ্যে এক ধরনের পাপ বোধ তৈরি হয়। ফলে যখন সে সত্যিকারের কোনো শারীরিক সম্পর্কে জড়ায়, তখন চরম উত্তেজনার মুহূর্তে তার ভিতরে এক ধরনের শারীরিক ও মানসিক অসুস্থতা সে তৈরি হয়। মাঝে মাঝে এই খারাপ বোধ বা অসুস্থতা বোধ 2-3 দিন ধরে চলতে থাকে। লজ্জা ও ভয়ের কারণে সে কোনো ধরনের সম্পর্কে জড়ানো থেকে নিজেকে বিরত রাখে। বিশেষ করে যদি সে সমকামী হয়, তার মন সর্বদা এই এই যৌন চিন্তাতেই আচ্ছন্ন হয়ে থাকে, যদিও সে এই ধরনের সমস্ত বিষয়গুলো সহজে তার ডাক্তারের কাছে বলতে চায় না। বাহ্যিকভাবে স্ট্যাফিসেক্রিয়া মহিলারা খুবই শান্ত আর অন্তর্মুখী স্বভাবের হয়ে থাকে। আমরা জানি ওরা ইন্ট্রোভার্টেড হয়, ওরা প্রকাশ করে না। তারা কোনো মজলিস বা কোনো আসরের মধ্যে থাকলেও সবকিছু শুধু শুনেই যায়, কিন্তু কথা খুব কম বলে। এই ক্ষেত্রে আমাদের ল্যাকেসি শুধু কথা বলতেই থাকে, আমাদের কলফাইলাম শুধু কথা বলতেই থাকে, কিন্তু এই স্ট্যাফিসেক্রিয়া রোগীগুলো ওরা কথা বলে না, ওরা শুনে থাকে। তারা নিজেদেরকে গুরুত্বহীন মনে করে, কারো কাছে বোঝা হতে চায় না, এমনকি কোনো ঘনিষ্ঠ বন্ধুর কাছেও না। এই স্ট্যাফিসিডিয়া ওষুধের প্রধান নির্দেশন লক্ষণ হলো দুপুরে তারা ঘুম থেকে যখন উঠে তখন তাদের প্রচন্ড মাথা ব্যথা হয় স্ট্যাফিসিডিয়া রোগীগুলোর, এবং ওরা কি করে শারীরিকভাবে খুব দুর্বল ওরা ফিল করে, এবং এই দুর্বলতা কাটাতে ওদের আধা ঘন্টার মতো সময় লাগে। ওরা কি করে এই ঘুম থেকে উঠার পরে খুব দুর্বল ফিল করে, ওরা ওদের প্রচন্ড মাথা ব্যথা হয়, এবং তারপরে ওদের আস্তে আস্তে তারা মানে স্বাভাবিক হয়, এবং এদের যে শারীরিক যে অস্বস্তি এবং যে খারাপ লাগা, এটা ওরা অনেক সময় পরে কাটিয়ে উঠে। এখন এখন আমরা যে স্পষ্টভাবে আমরা বুঝি যে হোমিওপ্যাথি এক নতুন ধরনের রোগী চিকিৎসার কথা বলে, বা সর্বাঙ্গীন ভাবে করা হয়, যেখানে শুধুমাত্র একজন রোগীর প্যাথোলজিক্যাল রোগ ডায়াগনোসিস না করে, তার সার্বিক দিক, যেমন তার শারীরিক ও মানসিক অবস্থা, তার আবেগ অনুভূতি, তার দুঃখ কষ্ট, এইসব কিছু মিলেই একজন মানুষ। আর মানুষ মাত্রই যে একটি মানে জটিল জীব, এই বিষয়গুলি বিবেচনা করে হোমিওপ্যাথিতে রোগী পরীক্ষা করা হয়। তাহলে আমরা জানি যে বর্তমান চিকিৎসা যে পদ্ধতি আছে, যেমন এটা ওরা আমাদের চিকিৎসা পদ্ধতির মর্ম ওরা উপলব্ধি করে না, বা আমরা এই যে শান্তিপূর্ণ যে পদ্ধতিতে আমরা এই যে রোগী চিকিৎসা করি আমরা, সেটা তারা অনুধাবন করে না। তো আমরা দেখলাম যে একটা একজন স্ট্যাফিসেরিয়ার পেশেন্ট, উনি কিভাবেই উনি নিজে একটা রোগীতে পরিণত হয়, আর এই রোগীতে পরিণত হওয়ার ফলে হোমিওপ্যাথিক ওষুধ প্রেসক্রাইব, সত্যিকার অর্থে হোমিওপ্যাথিক ওষুধ যদি প্রেসক্রাইব করা যায়, তাহলে রোগী তার রোগ লক্ষণগুলো সারার পরে সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। আচ্ছা স্যার, আর 5 মিনিট সময় আছে, আমি আরেকটা ওষুধ নিয়ে কথা বলি, তারপরে আজকের মতো শেষ করব। আচ্ছা, এবার আমরা আমাদের আরেকটা ওষুধ হায়োসিমিয়াস নিয়ে আমরা কথা বলি। আমরা জানি যে হায়োসিমিয়াস রোগীগুলো তার নিজেদেরকে তারা সমাজে তুচ্ছ এবং অবহেলিত মনে করে। আমরা জানি তার নিজেকে ঠিক মতো সে বিশ্বাস করে না। আমরা জানি যে হায়োসিমিয়াস রোগীগুলো সন্দেহপ্রবণ হয়, এবং তারা তাদের নিজেদেরকে বিশ্বাস করে না, তারা খুবই বেশি ঈর্ষাপরায়ণ হয় আমরা জানি, এবং তারা হিংসাত্মক হয়। তারা হিংসা তাদের মধ্যে থাকে, সে তারা সর্বদাই তাদের, স্যার এক সেকেন্ড, হ্যাঁ সরি,
আচ্ছা, এই এই যে আমাদের স্ট্যাটিস্টিক্যাল পেশেন্ট গুলোর, সরি, আমাদের হাইসিমেসের ওষুধ রোগীগুলোর মধ্যে তাদের যে অদম্য যে সেক্সুয়াল ডিজায়ার থাকে, তারা কি করে, এরা মনের মধ্যে তারা দমন করে রাখে। তারা মাঝে মাঝে সে মনে করে কোনো পিশাচ বা কোনো অবদেবতা যেন তার উপর ভর করে আছে এবং তাকে দিয়ে তার অপরাধমূলক কর্মকাণ্ড করাচ্ছে। এটা আমরা জানি হাইসিমেসের একটা লক্ষণ। এটা কেউ তাকে আঘাত করছে সেজন্য প্রতিশোধ পরায়ণ হয়ে মানে হয় নয়, বরং ক্ষণিকের আবেগ তাড়িত হয়ে বারবার তার মানে তার কাউকে ঠান্ডা মাথায় খুন করার ইচ্ছা হয় এবং সে অনুযায়ী সে তার পরিকল্পনা করতে থাকে। তার বাতিগ্রস্ত অসুস্থ মনের, যেটা আমরা অবসেশন বলি, এটা তার একটা অনুভূতি। এই ধরনের যে আমরা জানি যে হাইসিমিয়াসের যে লোকজনদের অবশ্য আমাদের সমাজে প্রচলিত মানসিক রোগী হিসেবে গণ্য করা হয় না, বা তাদের মন যে বিকার, যেটা আমরা জানি যে যে পর্যায়ে যায় মানুষ মনে করে যে সেই পর্যায়ে তারা বুঝতে পারেনি, তবে তারা আমাদের আশপাশেই বাস করে এবং আমাদের এখন পর্যন্ত কোনো ধারণাই নেই যে তারা কতটুকু মানসিক বিশৃঙ্খলা সহ্য করে আছে। তারা আমাদের মনের ক্ষণিকের ইচ্ছা, তারা তাদের মনের ক্ষণিকের ইচ্ছা ও তাদের আবেগ অনুভূতি গুলিকে দমন করে বা চাপা দিয়ে এই দুঃখজনক পরিস্থিতির মধ্যে বেঁচে আছে। আবেগ ভালোবাসা ছাড়া অমার্জিত অসভ্য যৌন আচরণ সাধারণ সমকামিতার ক্ষেত্রে আমরা যেটা জানি তাদের মাঝে দেখা যায়। তাদের যৌন উত্তেজনার জন্য অভদ্র, আমরা জানি যে গালিগালাজ, মানে যে পূর্ণতে কথাবার্তা তারা তারা বলে। তাদের সমস্ত সম্পর্ক হিংসা, বিদ্বেষ, অবিশ্বাস, ঘৃণায় পরিপূর্ণ থাকে। তাদের অনেকগুলি প্রেমিকা থাকে, যদিও তারা তাদের নিজেদের স্ত্রী একই রকম আচার আচরণকে অবজ্ঞা করে এবং তাদের প্রেমিকাদের অকপট ভালোবাসা কামনা করে। তাদের সন্দেহ অযৌক্তিক, এমনকি তারা তাদের যৌন সঙ্গীকে খুন করার স্বপ্ন দেখে। তাদের এত বেশি যৌন চাহিদা থাকে যে তারা দিনে 2-3 বার বা একাধিক সঙ্গীর সাথে মিলিত হয়। এটা এক ধরনের অস্বাভাবিক যৌন উচ্ছ্বাস বা তাদেরকে গ্রাস করে এবং তারা এর থেকে নির্বৃত্ত হতে পারে না। তারা অতিমাত্রা বিকৃত যৌনচার এর মাধ্যমে যৌন তৃপ্তি পেতে চায়। তাদের বিকার রোগ, যেটা বিকার রোগ বা প্যাথোলজি যত বেশি অ্যাডভান্স হয় ততই তাদের কাউকে খুন করার জন্য ইচ্ছা বাড়তে থাকে। অধিকাংশ রোগী যতক্ষণ পর্যন্ত নিজ থেকে তাদের এই অসুস্থ মনের আবেগকে দমন করে রাখতে পারে ততক্ষণ পর্যন্ত তারা মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শের জন্য যায় না। হোমিওপ্যাথি কোনো রোগীর যৌন স্বভাব বা যৌন কামনা বা নৈতিকতা এগুলো দিয়ে সে ভালো মানুষ নাকি খারাপ মানুষ তা বিচার করে না, তবে প্রয়োজন হলে উচ্ছৃঙ্খল আচার আচরণকে স্বাভাবিক আচার আচরণে ফিরিয়ে আনতে পারে। হোমিওপ্যাথি হলো একমাত্র চিকিৎসা বিজ্ঞান পরীক্ষালব্ধ পর্যবেক্ষণ। হোমিওপ্যাথি যুক্তিহীন বা নিয়ম বহির্ভূতভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছায় না। বিজ্ঞান এটা স্বীকার করে যে যদি কোনো সূক্ষ্ম পদার্থ কোনো মানুষের হরমোনাল সিস্টেমকে প্রভাবিত করে, তার সহজাত যৌনতাকে বিকৃত করে, তবে হয়তো সেই এই সূক্ষ্ম পদার্থ সে মানুষটার যাবতীয় যৌন আচরণকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দিতে পারে। সুতরাং যখন আমরা দেখি যে হোমিওপ্যাথিক চিকিৎসার ফলে কোনো রোগীর যৌন আচরণ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, তাহলে আমরা কৃতজ্ঞ চিত্রে এই দাবি করতে পারি যে পূর্বের অদ্ভুত যৌন আচরণ ছিল মূলত একটি নিরাময়যোগ্য গভীর মনস্তাত্ত্বিক রোগ যা তার হরমোনাল সিস্টেমকে প্রভাবিত করত। অবশ্য রোগীর হরমোনাল ভারসাম্যহীনতা বা বিশৃঙ্খলার তীব্রতা অনেক ধরনের হতে পারে। এই তীব্রতা যত কম হবে সহজে নিরাময় হওয়ার সম্ভাবনা তত বেশি। তাহলে আমরা যে হাইসিমেস যে আমরা ওষুধটা সম্পর্কে আলোচনা করলাম, যে আমরা জানি যে হাইসিমেসের রোগীগুলো এরা খুব সন্দেহপ্রবণ হয়, এরা হিংসুটে হয়, এরা অনেক খুন করতে ইচ্ছে থাকে, এরা ঈর্ষাপ্রবণ হয়। কিন্তু এদের মধ্যে যে যৌন যে আকাঙ্ক্ষা যেটা থাকে এবং তাদের যে মানসিক অবস্থার কারণে তারা জামা কাপড় তারা গায়ে রাখে না, তারা যৌনাঙ্গ প্রদর্শন করে, আমরা জানি। এরা মানসিক বিকারগ্রস্ত অবস্থায় ওরা কি করে, হাতের আঙ্গুলে বিভিন্ন কাউন্ট করে, বিভিন্ন জিনিস গণে। হ্যাঁ, ওরা মনে করে তাদেরকে কোনো দৈব
বা কোন ধরনের জিন ভূত কোনো দেবতা তাদের উপর ভর করে আছে এবং সে তাদেরকে দিয়ে কাজগুলো করাচ্ছে। এই যে তাদের যে মনের যে অবস্থা, যে মানসিক যে অবস্থা, যেটা যে প্যাথোলজি যেটা হয়, সঠিক হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করার ফলে এই সমস্যাগুলো চলে যায় এবং এই পেশেন্টগুলো আবার কি হয়, ভালো হয় এবং সমাজে স্বাভাবিক মানুষ হিসেবে তারা বসবাস করে। তাহলে আমরা দেখলাম যে হোমিওপ্যাথিক ওষুধগুলো শুধু রোগী আরোগ্য করে না, মানুষকে আবার, এই রোগীকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসে। তো আমাদের বর্তমানে যে ওষুধগুলো আমাদের খুব বেশি বেশি প্রয়োজন হয়, এই ওষুধগুলো অন্যতম। আমরা নাক্স ছাড়া চলতেই পারি না। নাক্স, ককুলাস, খোনিয়াম। আমাদের এই যে হায়োসিমিসের কথা বললাম, আমাদের রাস্তাঘাটে এখানে সেখানে প্রচুর পরিমাণে রোগী দেখা যায় এই ধরনের, যারা গায়ে কোনো জামা কাপড় ছাড়াই তারা হাঁটাহাঁটি করতেছে, এই ধরনের সমস্যা তাদের মধ্যে পেয়ে যায়। তারপরে আমরা আলোচনা করছিলাম নেট্রেমিও সম্পর্কে। আমাদের যে প্রেমে ব্যর্থতা, আমাদের তো আমরা জানি এটা হচ্ছেই, এবং নেট্রেমি পেশেন্ট গুলো আমরা যদি আরো ডিটেলস পড়ি, সেক্ষেত্রে আমাদের যে কাতরতা, লবণ খাওয়ার ইচ্ছা, তাদের কনসোলেশন অ্যাগ্রাভেশন, তাদের যে পজিশন অ্যাগ্রাভেশন বা পেইনফুল পজিশন, অনেক তাদের ব্যাক পেইন, সেখানে শক্ত কিছু দিয়ে শুইলে সে তারা উপশম ফিল করে। নেট্রেমির পেশেন্ট গুলো আমরা জানি যে নেট্রেমির ফ্যামিলি গুলো যদি একজন যদি কোনো প্রেম করে, অন্যজনও প্রেম করে। যদি কোনো ফ্যামিলিতে যদি পাই আমরা যে একজন, দুজন, তিনজন, চারজন অনেকেই প্রেম করে বিয়ে করছেন, তো আমরা একটু গভীরভাবে চিন্তা করব যে এই ফ্যামিলির লোকজনগুলো নেট্রেমির হতে পারে। সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় যে একই ফ্যামিলি দুই তিনজন আছে, যা চার পাঁচজনের সবাই প্রেম করে বিয়ে হয়ে গেছে। তো এই এই জিনিসগুলো আমরা খুঁজে নিব, আমরা ভালোভাবে রোগীর কাছ থেকে জেনে নেব। তো ওষুধ করতে গেলে আমাদের আসলে মূল ভাবগুলো যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের সুবিধা হয়। যে আমরা লাইকোপোডিয়াম পড়লাম, দেখেন লাইকোপোডিয়ামের অল্প কয়েকটা কথাই আমরা লাইকোপোডিয়াম মনে রাখতে পারি। আর আমি নাক্সের কথা আপনাদেরকে বলছিলাম, নাক্সের পরে আমি ককুলাস পড়ছিলাম। আমরা জানি যে ককুলাস ওষুধটা যদি আমরা জানি যে কনস্টিটিউশনের কারণে, সিভিয়ার যদি কনস্টিটিউশন হয়, এই কনস্টিটিউশনের কারণে আমাদের যেটা আম্বেলিক্যাল হার্নিয়া যদি হয়, এই আম্বেলিক্যাল হার্নিয়ার ক্ষেত্রে আমরা নাক্স ব্যবহার করার ফলে যদি আমরা ভালো রেজাল্ট না পাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ককুলাস ইন্ডিকা খুব ভালো কাজ করে। তো আমরা একটা ওষুধের সাথে কিন্তু আরেকটা ওষুধের অনেক আমরা মিল পাই। এই মিল রেখে আমরা যদি পড়ি এবং রোগীদের যদি বেলা যদি ব্যবহার করি, আমরা ভালো রেজাল্ট পাবো। আমি আসলে বুঝতে পারতেছি না যে কিভাবে আসলে পড়লে আমরা বেশি উপকার পাবো বা উপকৃত হব। আমি আসলে ওই বিভিন্ন আসলে পারিবারিক বা কিছু সামাজিক কাজকর্ম করি, আর টুকটাক রোগী দেখার কারণে সময় পাই না। যে নোট টোট করে যদি কথা বলা যেত গুছিয়ে, তাহলে মনে বেশি ভালো হতো। জয়দেব স্যার, স্যার শুনতে স্যার পাচ্ছেন? আপনি যাই বলেন এগুলো আমাদের জন্য, স্যার আপনি যাই বলেন এগুলো আমাদের জন্য উপকার। এবার গুছিয়ে বলেন না বলেন, আমরা যারা তরুণ এ পথে আসতেছি, আমাদের জন্য অনেক উপকার হচ্ছে স্যার। স্যার আমার একটা প্রশ্ন জানার জন্য, স্যার এই স্টেফি সেগিয়ার এটা কি খুব অহংকারী, এই কারণে তার যে কোনো বিষয় ইগোতে লাগে, পরবর্তীতে অসুস্থ হয়ে যায়? এটা কি তার মানে বেশি অহংকারী হওয়ার কারণে, না ও খুব প্রেস্টিজে লাগে? এটার মূলত কারণ কি বলতে পারে স্যার প্রেস্টিজ স্টেফি সেগিয়ার? আমি যেভাবে স্ট্যাটিস্টিক্স বলছিলাম যে ওরা তো আসলে সবকিছু সহ্য করে নেয়, সহ্য করতে করতে এক সময় তাদের এই ধরনের প্যাথোলজি তৈরি হয় আর কি। এবং আমি আমি একজন পেশেন্ট দেখছিলাম কিছুদিন আগে, একজন সদ্য বিবাহিত নারী, তার মা মারা গেছে অনেকদিন আগে। তো ওই মামার বাসা থেকে বড় হয়, তারপরে খালাতো ভাইয়ের সাথে বিয়ে হয়, এবং সে খুব কম কথা বলে। হ্যাঁ, খুব মানে 5 বার প্রশ্ন করলে একটা উত্তর পাওয়া যায় না, এই ধরনের আর কি। খুব শান্ত শিষ্ট, ফ্যামিলিতে সবাই জানে সে ভালো। তারপরে যখন আমি তাকে কেস টেকিং করতেছিলাম,
তো যখন সে একা ছিল তখন তোমার যখন তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছিলাম তখন দেখলাম তার যে মনোকষ্ট সবকিছু সে সাপ্রেস করতে করতে তার আজকে এই অবস্থা। তখন আমি তাকে এই স্ট্যাটাস এগিয়ে দিয়েছিলাম। স্যার আপনি আজকের আলোচনায় স্ট্যাফিকেটের রোগীকে অনেকটা বিনয়ী হিসেবে স্যার উপস্থাপন করেছেন, মানে আমি যেরকম বুঝেছি আর কি। আবার কোথাও কোথাও একদম নচ্ছার বা বেয়াদব প্রকৃতির লোকদেরকে সাধারণত স্ট্যাফিকেট হিসেবে উপস্থাপন করা হয়। অ্যাকচুয়ালি সে কি পালসের মতো এরকম বিনয়ী ভদ্র পর্যায়ে না, যে আর হাইসিয়াবাসের মতো এক ধরনের শৃঙ্খল বেয়াদব, কোন রকমে তাকে আমরা ফেলবো স্যার? কনক্লুশনটা কিরকম হতে পারে? কিন্তু সে যখন তার সাবপেস যেটা হ্যাঁ স্ট্যাপিস গুলো সব হজম করে, তার যে নির্যাতন গুলো সবকিছু হজম করতে করতে এক সময় তার মানে দেহ মনে যখন এই ধরনের একটা অবস্থা হবে তখন সে কিন্তু তার মধ্যে একটা যেটাকে আমরা অন্তর্জ্বালা বলি, এই ধরনের একটা সমস্যার মধ্যে সে পড়ে যাবে এবং তখন তার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো আসবে। তার যে ডিসঅর্ডার গুলো তার তার রোগগুলো তো হবে তখন সে এক সময় এই যে যেটা বলা হলো যে সে একজন রোমান্টিক লাইফ যেটা আমি বললাম যে আবেগপ্রবণ হয়ে যায়, আর সে একজন রোমান্টিক লাইফ সে লিড করে এবং সে একসময় মাস্টারবেশন করে। যে এভাবে বিতল কাজ এভাবে আলাপ করছিলেন, কিন্তু আমরা এক এক বইতে পাই যে ঈশ্বর নিজের কথা বলছেন, এক একজন রাইটার এক এক ভাবে বলছেন এটা তবে বিতল কাজ কিন্তু এভাবে এই স্টেপ সিগারেটে কিন্তু মানে এগুলো উপস্থাপন করছিলেন। ধন্যবাদ স্যার। জহির স্যার কি আজকে মনে হয় আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জহির স্যার স্যার সিরাজ স্যারকে অসংখ্য ধন্যবাদ। সিরাজ স্যারের কাছে ছুটি নিচ্ছি স্যার। আমিও আপনার কাছে ছুটি নিচ্ছি স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আপনার কয়েক যুগ পরে দেখা, যে কয়েক যুগ পরে দেখা আজকে। আপনাকে তো পাওয়াই যায় না, আপনি তো আসেন না ঠিক মতে, পাবেন কেন? আমি তো রাতে আসি, সকালে আসি না। আসেন ভালোই না? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আছি ভালো। সামাজিক সেবা কি কি সেবা করেন? আসি আলহামদুলিল্লাহ আসি। পড়াশোনা তো হচ্ছেই মোটামুটি, সকাল বিকাল স্টার্ট হয়ে গেলে আস্তে আস্তে কমে যায়। আবার ব্যথা ফ্লো হচ্ছে, ব্যথাও বাড়তেছে, সেই ক্ষেত্রে তো সিনিসি বিভাগ ভালো ওষুধ, তাই না? যত ব্যথা তত শ্রাপ। মনে করেন সিভিয়ার দুই তিন দিন খুব ব্যথা থাকে, তখন এগুলো তো এবং পিরিয়ডও হয়, তো সেই ক্ষেত্রে কি চিন্তা ভাবনা করেন আপনি? অনেক ওষুধ আছে, তবে ডিসম্যানেরিয়ার ক্ষেত্রে যদি পেশেন্ট যদি সাইকোটিক হয় তাহলে যদি বংশগত ইতিহাস সবকিছু যদি খুঁজে পান। হ্যালো, হ্যাঁ শুনতেছি। ম্যাডোরিনাম ওষুধটা শুনতেছি। জি, যদি লক্ষণ যদি মিলে ম্যাডোরিনামটাকে মাথায় রাখবেন প্রথমে। ডিসম্যানেরিয়ার জন্য কিন্তু অনেক ওষুধ আছে আমাদের। দেখেন ডিসম্যানেরিয়ার ক্ষেত্রে আমাদের পেইনফুল মিনিস্ট্রেশন এক্ষেত্রে অনেক ওষুধ আছে। তার মধ্যে প্রথমে আগে আমি বলছিলাম যে ককুলাস ইন্ডিকাটা হচ্ছে যে ইয়াং যারা কোনো প্রেমের আবদ্ধ আছে, রাতের বেলায় জেগে থাকে, তার এই বয়ফ্রেন্ডের চিন্তা করে, তার স্বাস্থ্য সম্পর্কে চিন্তা করে, নিজের স্বাস্থ্য সম্পর্কে চিন্তা করে, এগুলো করতে করতে ঘুম হয় না, এই ধরনের মেয়েদের ক্ষেত্রে এই আমাদের পপুলাসটা খুব ভালো ওষুধ। তারপর আমরা তো জানি আমাদের ক্যামোমিলা পেশেন্ট গুলো তো অনেকটা থাকে, অল্প ব্যথায় খুব পাতল হয়ে যায়, চিল্লাচিল্লি করে ব্যথা সহ্য করতে পারে না, এই ধরনের রোগীদের ক্যামোমিলা খুব ভালো ওষুধ। তারপরে আমাদের ওষুধ আছে যেমন সিমিসিকুয়া,
তারপর বেলেডোনা। এই যে 14-15 বছরের বাচ্চা, এই 14-15 বছরের মেয়ে যারা আসলে মানে অনেক মেয়েরা আছে খুবই সেনসিটিভ, মানে ব্যথা সহ্য করতে পারে না। তো মানে এবং ফ্লো হচ্ছে, ব্যথা হচ্ছে। আমি এক পেশেন্ট এরকম সিমিসিভাকা দিছিলাম, 30 দিছিলাম, ভালোই ছিল, কয়েক মাস ভালোই ছিল, এখন কাজ করে না। তো এখন কি সেক্ষেত্রে পাওয়ারের চেঞ্জ করা উচিত নাকি আগে পাওয়ার এই পেনটা আবার? জি, আগে পাওয়ার 30 দিন 200 দেন, 200 এর পরে যদি ধরেন একটা অবস্থায় গিয়ে যদি আবার রিল্যাপস করে, তখন আপনি ওই যে অ্যান্টি মাইজমেটিক ওষুধ দিবেন। আচ্ছা। তো ওই আপনি যে মেডের কথা বলতেছেন, সেটা তো আপনি যখন পিরিয়ড থাকবে না তখন দিতে হবে, তাই না? সাধারণত স্রাব চলাকালীন অবস্থায় ওষুধ না খাওয়া ভালো। আর অনেক ক্ষেত্রে হ্যাঁ, অনেকে সেটাই। তো ওষুধ এমনি হ্যাঁ, তো মেডো দিলে আপনি কত পাওয়ার চিন্তা ভাবনা করেন 14-15 বছরের যারা আছে? নসর ওষুধগুলো হাই ডোজ দেওয়া 201 এর 201 and 10 mg ধরনের দেওয়া উচিত। যদি আপনার লক্ষণ থাকে স্যার, লক্ষণ থাকলে দিবেন, আন্দাজে ভাবে দিবেন না। লক্ষণ থাকলে দিবেন, কারণ আমাদের অনেক ওষুধ আছে। ম্যাকফস ওষুধটা কিন্তু এই ধরনের ব্যথার জন্য অনেক ভালো। অনেকেই বলে যে পিরিয়ড হওয়ার আগে যদি লক্ষণ সাদৃশ্যে বা এমনিতে যদি অনেকে ম্যাকফস সেবন করানো হয়, তাহলে এই মাসিকের ব্যথা অনেক সময় কমে যায়। তারপর অস্ট্রেলিয়া ওষুধ আছে, অস্ট্রেলিয়া এরপরে আবার কলেজ, এরপর আমি কলসিন দিছিলাম ওই পেশেন্টকে। ওই কি পেশেন্ট ওই করে, ওই যে কলসিনের মতো করে চাপ, তলপে চাপ দিয়ে বসে থাকে, আবার একটু ওয়ার্ম দেয়, ওই যে ওয়ার্ম হিট দেয় না, হিট দিলে ভালো লাগে। তো এই ম্যাকফসও দিছি, একসঙ্গে ভালো লাগতো। কলসিন দিছি, ভালো লাগছিল, এরপরে সিমিসিভাকা দিছি, ভালো লাগছে। এখন আর ওরকম কাজ করতেছে না। তো এই ক্ষেত্রে কি করা যায়? নতুন করে কেস ট্রেনিং করেন, হুম। নতুন করে কেস ট্রেনিং করান, কোন ওষুধের মধ্যে আছে। আর এবং যদি সহ্য করতে পারে না, পেইন সহ্য করতে পারে না, খুবই সেনসিটিভ টু পেইন। ঠিক আছে, যদি দেখেন এরপর যদি অনেক সময় হয় এন্ডোমেট্রিয়ামে বা ওখানে কোনো পিআইডি হতে পারে, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ থাকতে পারে বা অন্য সমস্যা থাকতে পারে, একটা আলোচনা করা নিতে পারেন। তো ঠিক আছে স্যার, আজকে আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। গোমান শাকুর ভাই, সালাম আলাইকুম। এম এ শাকুর, পুরা শাকুর নাম কি? মোহাম্মদ আব্দুল শাকুর আসসালামু আলাইকুম। জি, আব্দুল শাকুর নাকি নাকি মাস্টার্স অফ আর্টস কোনটা? এম এ কি? মোহাম্মদ আব্দুল শাকুর। মোহাম্মদ আব্দুল শাকুর। যাক, আপনি করেন, ওই যে আমি ভিডিওতে দেখি স্টার্টিং এ মনে অনেক কিছু বাদ হয়ে যান একসময়, না? একটু শুরু থেকে আরম্ভ করেন। আর স্টার্টিং ও অনেক সময় আবার বিজি থাকেন না, স্টার্টিং করতে অনেক সময় দেরি হয়ে যায়। হ্যাঁ, বুঝতে পারছি। ওই স্টার্টিং থেকে একটু করেন, আর ও শেষের দিক দিয়েও মোটামুটি। কিন্তু এই টপিকস এর পরেও কিন্তু টুকটাক আলোচনা হয়, ওগুলো মনে হয় এড করলে ভালো। অনেক সময় দেখা যায় টপিকস এর বাইরে ওই আলোচনা হয়, এড করে তাহলে ভালো হয়। জি জি, ওই প্রশ্ন উত্তর পূর্ব বা কিছু জিনিস থাকে। জি জি জি, হ্যাঁ। প্রথম দিকে আমি আসলে বিভিন্ন গ্রুপে, জি, ওই বিভিন্ন গ্রুপে তো আলোচনা হয়। সব জায়গায় তো আমাদের যাওয়ার সুযোগ হয় না, অনেক সময় দেখতে পাই না বিভিন্ন কারণে।